সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সীমান্তে চীন রাশিয়ার যুদ্ধবিমানের টহল, পাল্টা যে পদক্ষেপ নিল জাপান। এদিকে ইউক্রেন সেনাবাহিনীতে রেকর্ড সংখ্যায় পলায়ন, চরম সংকটে ফ্রন্টলাইন। অপরদিকে একটি ফোন কল করব, থাইল্যান্ড কম্বোডিয়ার যুদ্ধ বন্ধ হবে। আরও থাকছে যে শর্তে নির্বাচনে রাজি হলেন জেলেনস্কি। এবং সবশেষে থাকছে বিভিন্ন রাষ্ট্রের সহায়তায় গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল, আলবানিজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। সীমান্তে চীন রাশিয়ার যুদ্ধবিমানের টহল, পাল্টা যে পদক্ষেপ নিল জাপান। জাপানের চারপাশে রাশিয়া ও চীন যৌথভাবে বোমারু যুদ্ধবিমানের টহল চালিয়েছে। এতে টোকিও যুদ্ধবিমান উড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। টোকিও ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যে এসব ঘটনা ঘটল। মঙ্গলবার 9 ডিসেম্বর রাতে জাপান এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার দুটি TU-95 পারমাণবিক সক্ষমতার কৌশলী বোমারু বিমান জাপান সাগর থেকে পূর্ব চীন সাগরের দিকে উড়ে গেছে। সেখানে দুটি চীনা H-6 বোমারু বিমানের সঙ্গে মিলে প্রশান্ত মহাসাগরে দূরপাল্লার যৌথ টহল সম্পন্ন করেছে তারা। মন্ত্রণালয় আরও জানিয়েছে, পরে 4টি চীনা J-16 যুদ্ধবিমান বোমারু বিমানগুলোর সঙ্গে যোগ দেয়। এগুলো জাপানের ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপের মাঝে যাওয়া আসা করে। দুই দ্বীপের মাঝের মিয়াকো প্রণালী আন্তর্জাতিক জলসীমা হিসেবে স্বীকৃত। মন্ত্রণালয় জানায়, জাপান সাগরে একই সময়ে রাশিয়ার বিমান বাহিনীর কার্যক্রমও শনাক্ত করা হয়েছে। সেখানে একটি A-50 আগাম সতর্ককারী বিমান ও দুটি Su-30 যুদ্ধবিমান উঠছিল। রাশিয়া ও চীনের যৌথ অভিযান স্পষ্টভাবে আমাদের দেশের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে করা হয়েছে। এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের বিষয়। জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইমিজু আজ বুধবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, রাশিয়া ও চীনের যৌথ অভিযান স্পষ্টভাবে আমাদের দেশের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে করা হয়েছে। এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের বিষয়। কোইমিজু আরও জানান, জাপানের যুদ্ধবিমানগুলো কঠোরভাবে আকাশসীমা শনাক্তকরণ করেছে এবং প্রতিরক্ষা সংক্রান্ত সব নিয়ম মেনে চলেছে। এদিকে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বরাতে রুশ সংবাদ মাধ্যম জানিয়েছে, জাপানের কাছে রাশিয়া ও চীনের যৌথ ফ্লাইট 8 ঘণ্টা ধরে চলেছে। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, 7টি রুশ ও 2টি চীনা বিমান তাদের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করেছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়া ও চীনের টহলরত 4টি বোমারু বিমানের সঙ্গে পরে 4টি চীনা যুদ্ধবিমান যোগ দেয়। এগুলো জাপানের ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপের মাঝে যাওয়া আসা করে। দুই দ্বীপের মাঝের মিয়াকো প্রণালী আন্তর্জাতিক জলসীমা হিসেবে স্বীকৃত। গত রবিবার জাপান বলেছে, আগের দিন চীনা বিমানবাহী জাহাজ থেকে উড্ডয়ন করা যুদ্ধবিমানগুলো জাপানি সামরিক বিমানের দিকে রাডার নিশানা করে। তবে বেজিং এ অভিযোগ অস্বীকার করেছে। চীনের এসব সামরিক তৎপরতা এমন একটা সময় বেড়েছে যখন গত মাসে জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকেইচি বলেছেন, যদি তাইওয়ানে চীনা সামরিক পদক্ষেপ জাপানের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে তবে টোকিও প্রতিক্রিয়া দেখাতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে চীন ও রাশিয়া বিভিন্ন স্থানে সামরিক সহযোগিতা বাড়িয়ে চলেছেন। তারা যৌথভাবে রাশিয়ার মাটিতে মিসাইল প্রতিরোধ মহড়াও চালিয়েছে। এছাড়া দক্ষিণ চীন সাগরে নৌবাহিনীর যৌথ লাইভ ফায়ার অনুশীলনও চালিয়েছে। এদিকে ইউক্রেন সেনাবাহিনীতে রেকর্ড সংখ্যায় পলায়ন, চরম সংকটে ফ্রন্টলাইন। রাশিয়ার সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধে বিপর্যয়ের মুখে ইউক্রেন সেনাবাহিনীতে পলায়ন ও অনুপস্থিতির সংখ্যা নজিরবিহীনভাবে বেড়েছে। হাজার হাজার সৈন্য যুদ্ধক্ষেত্রে পাঠানো এরিয়া ক্যাম্প থেকে পালিয়ে যাচ্ছেন, এমনই সংকটজনক চিত্র উঠে এসেছে সাম্প্রতিক তথ্য এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রত্যক্ষ অভিজ্ঞতায়। কিয়েভের 36 বছর বয়সী অফিস কর্মী টিমোফিও ছদ্মনাম আল জাজিরাকে জানান, তাকে জোরপূর্বক সেনাবাহিনীতে তোলার পর 2বার মারির সামরিক প্রশিক্ষণ কেন্দ্র থেকে পালাতে হয়েছে। তার হাতে এখনো দাগ রয়েছে সেই কাঁটাতারের, যেটি ভেঙে পালিয়েছিলেন 6 মাস আগে। টিমোফির অভিযোগ, তাকে যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল সেটি পুরোপুরি আনুষ্ঠানিকতা, বাস্তব যুদ্ধের জন্য সম্পূর্ণ অপ্রস্তুত থেকে গেছেন তিনি। তার মতে প্রশিক্ষকরা বন্দী রাখার দিকে বেশি মনোযোগী ছিলেন, প্রশিক্ষণের চেয়ে পলায়ন ঠেকানোতেই তাদের সময় যেত। টিমোফি বলেন, তার বিরুদ্ধে এখনো পলায়নের অভিযোগও আনা হয়নি, কারণ আধা দেশেই পালিয়ে বেড়াচ্ছেন এবং কর্তৃপক্ষের পক্ষে সবাইকে খুঁজে ধরা সম্ভব নয়।
ইউক্রেন প্রসিকিউটররা গত অক্টোবরে জানিয়েছিলেন 2022 সালে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের পর প্রায় 2,35,000 সৈন্য দায়িত্ব থেকে অনুপস্থিত ছিলেন এবং 54,000 সৈন্য সরাসরি পলায়ন করেছিলেন। এর বেশিরভাগই গত এক বছরেই ঘটেছে। 2024 সালের সেপ্টেম্বর থেকে 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত 1,76,000 অনুপস্থিতি এবং 25,000 পলায়নের ঘটনা নথিভুক্ত হয়েছে, যা বিশেষজ্ঞদের মতে যুদ্ধের টানাপড়ন এবং মনোবল ভাঙনের কঠোর ইঙ্গিত। স্টর্ম ট্রুপসের টপ কমান্ডার ভ্যালেন্টিন মানকো বলেন, রাশিয়াতেও এত অনুপস্থিতি নেই। এই সংকট ইউক্রেনের সামরিক দুরবস্থাকে আরও জটিল করছে। নভেম্বর মাসেই রাশিয়া পূর্ব ইউক্রেনের প্রায় 500 বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে, আর মার্কিন মধ্যস্থতায় চলা শান্তি আলোচনাও থমকে গেছে। মানকোর মতে প্রতি মাসে প্রায় 30,000 সৈন্য সংগ্রহ করলেও ইউনিটগুলো স্বাভাবিক রাখতে মাসে কমপক্ষে 70,000 জনবল প্রয়োজন। আইন অনুযায়ী ইউনিট থেকে 24 ঘন্টা অনুপস্থিত থাকলেই সৈন্যকে পলাতক ঘোষণা করা যায়। এই অপরাধে 5 থেকে 12 বছর জেল হতে পারে। কর্তৃপক্ষকে না জানিয়ে অনুপস্থিতির শাস্তি সর্বোচ্চ 10 বছর। তবুও অনেকে মনে করেন জেলই যুদ্ধক্ষেত্রের চেয়ে সহজ। ইউক্রেনের প্রাক্তন ডেপুটি চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইগোর রোমানেনকো বলেন, অনেকে ভাবে কারাগার যুদ্ধফ্রন্টের চেয়ে সহজ। তিনি পলাতক ও দুর্নীতিগ্রস্ত অফিসারদের জন্য কঠোরতর আইন ও শাস্তির দাবি করে আসছেন। পালিয়ে আবার ফিরেও আসছেন অনেকে। 2024 সালের নভেম্বর থেকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রথমবার পলাতকদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করেছেন। এতে প্রায় 30,000 সেনা শাস্তি ছাড়াই ইউনিটে ফিরে গেছেন। দক্ষিণ ইউক্রেনের একটি সামরিক ইউনিটের মনোবিজ্ঞানী জানান, সব পলায়নের কারণ ভয় নয়। অনেকে কমান্ডারের অবহেলা, ছুটি না দেওয়া, অসুস্থ আত্মীয়কে দেখতে না দেওয়া বা ব্যক্তিগত সমস্যাকে উপেক্ষা করার কারণেও পলায়ন করেছেন। সেনা পুলিশ জনবল সংকটে ভুগছে। আদালতেও হাজার হাজার মামলা জমে গেছে। ফলে পলাতক ধরার বড় মাধ্যম হচ্ছে কনস্ক্রিপশন প্যাট্রোল। এর মাধ্যমে জনসমাগম স্থলে গিয়ে তরুণ পুরুষদের নথিপত্র যাচাই করেন অফিসাররা। অনেকে ঘুষ দিয়ে রক্ষা পান, কেউ আবার গাড়ির রেজিস্ট্রেশন বা ট্রাফিক জরিমানা থেকে শনাক্ত হয়ে ধরা পড়েন, যেমনটা হয়েছিল টিমোফির ক্ষেত্রে। যারা পালিয়ে যাচ্ছেন তারা সমাজে ফিরে গিয়েও শান্তি পাচ্ছেন না। ব্যাপারটির ব্যাখ্যা টিমোফির বর্ণনায় স্পষ্ট। পালিয়ে বেরোনোয় টিমোফিকে ভীতু বা অদেশপ্রেমিক বলছেন তার অনেক আত্মীয় বন্ধু। কেউ কেউ সম্পর্কই ছিন্ন করেছেন। যুদ্ধাহত সাবেক সেনাব সৈনিক এভগেন গালাসিওক বলেন, ওদের ভোটাধিকার বা পেনশনও পাওয়া উচিত নয়। রাশিয়ার অগ্রগতিকে কিভাবে প্রভাবিত করবে তা এখন দেশের বড় রাজনৈতিক ও সামরিক মুখোমুখি জনবল সংকট, মনোবল ভাঙন ও পলায়নের এই ঢেউ ইউক্রেনের সামরিক ক্ষমতার বিশাল প্রশ্নচিহ্ন। অপরদিকে একটি ফোন কল করব, থাইল্যান্ড কম্বোডিয়ার যুদ্ধ বন্ধ হবে। বুধবার 10 ডিসেম্বর থাইল্যান্ড এবং কম্বোডিয়া একে অপরকে সীমান্তে সংঘর্ষে বেসামরিককে লক্ষ্য করেছে বলে দাবি করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধ করতে ও জুলাই মাসের তার মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি পুনরুদ্ধারে তাকে একটি ফোন করতে হবে। রয়টার্সের বলছে, সোমবার থেকে নতুন করে শুরু হওয়া সংঘর্ষের জন্য দক্ষিণ এশিয়ার এই দুই দেশ একে অপরকে দোষারোপ করেছে এবং কয়েক মাস ধরে চলমান সীমান্ত উত্তেজনার কূটনৈতিক সমাধানের ব্যাপারে এখনও মতবিরোধে আছে। এদিকে মঙ্গলবার এক সাক্ষাৎকারে থাইল্যান্ড পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি আলোচনার কোনো সম্ভাবনা দেখছেন না। আরও যোগ করে বলেছেন, পরিস্থিতি তৃতীয় পক্ষের মধ্যস্থতার জন্য প্রতিকূল নয়। অন্যদিকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেটের একজন শীর্ষ উপদেষ্টা রয়টার্সকে জানান, তার দেশ কোনো সময় আলোচনার জন্য প্রস্তুত আছে। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় পেনসিলভেনিয়াতে এক সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্প দক্ষিণ এশিয়ার নতুন করে এই সংঘর্ষের বিষয়ে মন্তব্য করার আগে পাকিস্তান ও ভারত, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধ করতে তার সহায়তা দাবি করেন। আমাকে কম্বোডিয়া থাইল্যান্ড সংঘর্ষের কথা বলতে খারাপ লাগছে, তবে আজ তারা যুদ্ধ করছে, তবে তা থামাতে আগামীকাল আমাকে একটি ফোন করতে হবে। আর কে বলতে পারে যে আমি একটি ফোন কল করব এবং দুটি অত্যন্ত শক্তিশালী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া যুদ্ধ বন্ধ করবে, ট্রাম্প বলেন। এদিকে ট্রাম্পের আবার হস্তক্ষেপের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে কম্বোডিয়ার গণসরকারের মুখপাত্র পেন বোনা বলেন, নম পেনের মতো অবস্থান একই রয়েছে, তারা শুধু শান্তি চায়। থাই সরকারের একজন মুখপাত্র বলেছেন, তিনি জানেন না প্রধানমন্ত্রী ট্রাম্পের সাথে কথা বলেছেন কিনা, কারণ তিনি সংসদে ছিলেন। প্রতিবেদনটিতে আরো বলা হয়, থাইল্যান্ডের সেনাবাহিনী বলেছে, বুধবার সকালে কম্বোডিয়ান বাহিনী ছোড়া BM-21 রকেট সুরিন জেলার ফানডাংরা হাসপাতালের কাছে পড়েছে, যার ফলে রোগী ও কর্মীদের আশ্রয়কেন্দ্রে সরানো হয়েছে। এটি আরো বলেছে যে বিতর্কিত প্রিয়া বিহার মন্দির কমপ্লেক্সের কাছাকাছি সহ অন্যান্য বান্দার পয়েন্টে ড্রোন এবং রকেট ও ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। অন্যদিকে কম্বোডিয়ার সেনাবাহিনী জানিয়েছে, থাইল্যান্ড পুরসাদ প্রদেশে আক্রমণ চালানোর জন্য কামান এবং সশস্ত্র ড্রোন ব্যবহার করেছে। বাদামবং প্রদেশে শিবনির বাসাবাড়িতে মর্টার নিক্ষেপ করেছে এবং থাই F-16 যুদ্ধবিমান কম্বোডিয়ার আকাশবাণী প্রবেশ করা ছাড়াও বেসামরিক এলাকার কাছে বোমা ফেলেছে। আরও থাকছে যে শর্তে নির্বাচনে রাজি হলেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যদি অংশীদাররা নিরাপত্তার গ্যারান্টি দেন তাহলে ইউক্রেন নির্বাচনের জন্য প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন, কিয়েভ নির্বাচনের রাতে যুদ্ধকে ব্যবহার করছে। তার এমন দাবির পরেই এই সিদ্ধান্তের কথা জানালেন। 2022 সালে রাশিয়ার আক্রমণের পর ইউক্রেনের সামরিক জারি হওয়ার 2024 সালের মে মাসে শেষ হওয়ার কথা ছিল।
ট্রাম্পের মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের সাথে কথা বলার সময় জেলেনস্কি বলেন তিনি আইন পরিবর্তনের জন্য প্রস্তাব তৈরি করতে বলবেন। তিনি জানান মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্রদের সাহায্যে ভোটের নিরাপত্তা নিশ্চিত করা গেলে আগামী 60 থেকে 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তিনি প্রকাশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এই নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপীয় সহকর্মীদের সঙ্গে একযোগে সাহায্য করার অনুরোধ করেন। জেলেনস্কি আরো স্পষ্ট করে বলেন, ইউক্রেনের নির্বাচনের বিষয়টি আমি মনে করি প্রথমত এবং প্রধানত আমাদের জনগণের উপর নির্ভরশীল। আমাদের সংবাদিক অংশীদারদের প্রতি সমস্ত সম্মানের দিক রেখে এটি ইউক্রেনের জনগণ, অন্য কোনো দেশের মানুষের নয়। ক্ষমতা আঁকড়ে ধরা বা তার ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পদে থাকার ইঙ্গিত সম্পর্কে তিনি বলেন এই ধারণা পুরোপুরি অযৌক্তিক। 2019 সালের নির্বাচনে 73.3% ভোটে জয়লাভ করেন জেলেনস্কি। এবং সবশেষে থাকছেন বিভিন্ন রাষ্ট্রের সহায়তায় গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল। আলবানিজ 2 বছরের বেশি সময় ধরে গাজায় বর্বর আক্রমণ চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের স্থল ও আকাশপথের হামলায় এত পর্যন্ত 70,000 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশু সংখ্যা বেশি। গাজার এই বর্বরতার পেছনে দায়ী অনেক রাষ্ট্র, তাদের সহযোগিতায় গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল। এমনটাই বলেছেন জাতিসংঘ বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ। সোমবার সামাজিক মাধ্যমে এক্সএপিকে লিখেছেন, দোহা ফোরামে আমি ইসরায়েলি গণহত্যার বর্বরতা নিন্দা করেছি, যা অনেক রাষ্ট্রের সহযোগিতায় পরিচালিত হয়েছে। এই সময় তিনি গণহত্যা বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন যেসব রাষ্ট্র বহুপার্শ্বিকতার অবশিষ্টিকে ধরে নিতে চায় তাদের দ্রুত নতুন জোট গড়ে তুলতে হবে এবং এই সময় নিপীড়িতদের কোণঠাসা করার জন্য প্রকৃত অর্থে জড়িত শক্তিসমূহের বিরুদ্ধে দাঁড়াতে হবে।